অনেকক্ষণ পরে ঈশান চৌধুরী আবার নিজের রুমে এসে দেখে রাইসা খাটের উপরে বসে কান্না করছে। বিনা দোষে মেয়েটাকে নানা রকমভাবে অপমানিত হতে হলো। যে মেয়ে সবসময় অন্য পুরুষের থেকে নিজেকে আড়াল করে রেখেছে, সেই মেয়েকে এসব কথা শুনতে হলো। ঈশান রাইসার দিকে তাকিয়ে বলল, এসব কান্নাকাটি বাপের বাড়িতে গিয়ে করবে, আমার বাড়িতে না। আমার বাড়িতে এসব চলবে না। কথাটা বলেই রাইসাকে খাট থেকে ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে। রাইসা নিস্তব্ধ, তার মুখে কোনোই কথা নেই। এত কিছু হয়ে গেল তার সাথে, তবুও সে টু শব্দও করেনি। মেয়েটা শুধু ঈশানের দিকে তাকিয়ে রইল। এদিকে ঈশান চৌধুরী এসে রিয়ার হাত ধরে টানতে টানতে রুম থেকে বের করে নিয়ে যাচ্ছে। বাড়ির সবাই এই দৃশ্য দেখে নানান রকম প্রশ্ন করলেও কারো প্রশ্নের জবাব সে দেয়নি। রাইসাকে নিয়ে সোজা চলে আসে তার শ্বশুর বাড়ি। হঠাৎ করে মেয়ে আর নতুন জামাইকে দেখে রাইসার বাবা মা অবাক হয়ে যায়। এদিকে ঈশান চৌধুরী রাইসার হাত ছেড়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় মাটিতে। বলতে শুরু করে, আপনাদের মেয়েকে দিয়ে গেলাম, আপনাদের কাছেই রাখুন। যে মেয়ে কিনা বিয়ের আগে তার সতীত্ব বিলিয়ে দেয়, তার জায়গায় ঈশান চৌধুরী বাড়িতে নেই। রাইসার বাবা কথাগুলো শুনে যেন আকাশ থেকে পড়ল। কাকুতি মিনতি করে বলতে লাগলো, দেখো বাবা, কোথাও হয়তো ভুল হচ্ছে। আমাদের মেয়েকে আমরা এই শিক্ষা দিয়ে মানুষ করিনি। ঠিকই বলছি, কি করে সাহস হয় এই নষ্টা মেয়ের আমার সাথে বিয়ে দেওয়ার? কাল ডিভোর্স পেপার পাঠিয়ে দেব, যেন সই করে পাঠিয়ে দেয়। কথাগুলো বলে ঈশান চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। এদিকে এখনও রাইসার মুখে কোনো কথা নেই, চুপ করে বসে আছে। রাইসার বাবা মা তাকে এমনভাবে বসে থাকতে দেখে তার কাছে গেল। রাইসার মা কাঁদতে কাঁদতে বলতে লাগলো, যে মেয়ে আমার অবৈধ সম্পর্ক তো দূরের কথা, কখনো কোনো অপরিচিত মানুষের সাথে কথা পর্যন্ত বলেনি, তার নামে এমন অপবাদ। যার হাজারো কল্পনা স্বপ্ন ছিল যে স্বামী নিয়ে, আজ সেই স্বামী তার এমন মিথ্যা অপবাদ দিল। রাইসা মায়ের হাতটা ধরে বলতে লাগলো, তুমি কিচ্ছু ভেবো না মা, সব কিছু ঠিক হয়ে যাবে। আর বাবা, তুমি যত দ্রুত সম্ভব এই শহর ছাড়ার ব্যবস্থা করো, আমরা দূরে কোথাও চলে যাব। কয়েকদিনের মধ্যে রাইসা অন্য শহরে চলে যায়। পেরিয়ে যায় 10টা বছর। রাইসার পড়াশোনা শেষ হয়েছে। এখন সে এই শহরে একজন নামকরা গাইনি বিশেষজ্ঞ ডাক্তার। চেম্বারে বসেছিল, হঠাৎ 3টা লোক রুমে প্রবেশ করলো। রাইসার সামনে তাকাতেও অবাক হয়ে গেল, কারণ তাদের 3জনের মধ্যে একজন ছিল ঈশান চৌধুরী। ঈশান রাইসাকে ডাক্তারের চেয়ারে দেখে বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি এখানে? হ্যাঁ, তবে পার্সোনাল ব্যাপারগুলো ছাড়া অন্য কোনো কাজে আসলে বসতে পারেন, অন্যথায় চলে যান। ঈশান চৌধুরী চেয়ারে বসে ইশারা দিয়ে দেখিয়ে বলল, এটা আমার বোন আর এটা আমার দুলাভাই। কালকে তাদের বিয়ে হয়েছে। কিন্তু কিন্তু কি বলুন? বাসরাতে সহবাসের পর রক্তপাত না হওয়ায় এখন দুলাভাই আমার বোনের সতীত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। বাসায় এখনও কেউ এ ব্যাপারে কিছুই জানে না। এখন আমার বোনের মান সম্মান আপনার হাতে। আপনিই বলুন, সত্যটা কি? রাইসা ঈশানের মুখের দিকে চেয়ে একটা মুচকি হাসি দিয়ে তার দুলাভাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমাদের দেশের মানুষের একটা ভুল ধারণা আছে। শুধু আমাদের দেশে বললে ভুল হবে, আশেপাশে আরও অনেক দেশের মানুষের মাঝে এই কুসংস্কার প্রচলিত আছে যে মেয়েদের সত্যি পর্দা থাকে, আর যা প্রথম সহবাসের সময় ছেড়ে বা ফেটে গিয়ে রক্তপাত হয়, যা সম্পূর্ণই একটা ভুল ধারণা। অনেকের মনে এই বদ্ধমূল ধারণা আছে যে নারী যদি কুমারী হয় তবে বাসরাতের সহবাসের সময় চাদরে রক্তের দাগ অবশ্যই লাগবেই লাগবে। এ বিষয়ে যে কাউকে জিজ্ঞেস করলে এটাই বলবে যে সহবাসের সময় সতীসিদ্ধ পর্দা ছিঁড়ে গিয়ে রক্তপাত হয়। কিন্তু আপনি কি আসলেই জানেন সতীসিদ্ধ পর্দা আসলে কি? বিখ্যাত গাইনোকোলজিস্ট থাইলেসের মতে সতীচ্ছদ ছিঁড়ে না, কারণ এটা কোনো পর্দা নয় যেটা যোনিকে ঢেকে রাখে। এটা যদি সম্পূর্ণ বদ্ধই হতো তবে কিভাবে মেয়েদের মাসিক হতো? তবে হ্যাঁ, কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে এটা বদ্ধ থাকে, সেক্ষেত্রে তাদের সামান্য একটা অপারেশন করিয়ে নিতে হয়। প্রথমবার সহবাসের ক্ষেত্রে সতীচ্ছদ পর্দা ছিঁড়ে যাওয়া অসম্ভব। ভুলে যাও যা শুনেছ। হাইমেনের কারণে কেউ তোমার কুমারিত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারে না। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে অধিকাংশ নারীর প্রথম সহবাসের পর রক্তপাত কেন হয়? বাস্তবে রক্তপাত তখনই ঘটে যখন যৌন মিলন সঠিকভাবে না হয়।
অর্থাৎ আপনি আপনার স্ত্রীকে আঘাতের ফলে এমনটা হয়। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে রীতিমতো বিয়ের আগে গোপনে হাইমেন রিকগনিশন সার্জারি শুরু হয়েছে। বেশিরভাগ মুসলিম রক্ষণশীল পরিবারের নারীরা এমনটা করিয়ে থাকেন। বাস্তবে যেখানে এটা ছেড়েই না, তাহলে পর্দা সেলাই বা করে কিভাবে? দেশের হাজার হাজার মেয়ে লক্ষ লক্ষ টাকা এই সার্জারির পিছনে খরচ করতেছে। যুক্তরাষ্ট্রে রীতিমতো এটা মানবাধিকার লঙ্ঘন বলে দাবিও উঠেছে। একটা কথা অবশ্যই মনে রাখবেন, এটা কখনো নারীর সতীত্ব প্রমাণের মাধ্যম হতে পারে না। এটা নির্যাতনের মাধ্যম, জুলুমের মাধ্যম। কথাগুলো শুনে রাইসুকে ধন্যবাদ জানিয়ে সবাই খুশি মনে বেরিয়ে গেল। হঠাৎ ঈশান ফিরে এসে বলল, আমাকে মাফ করে দিও। আমি সত্যটা না জেনেই তোমার সাথে অন্যায় করেছিলাম। আর চাইলেও আর তোমায় ফিরিয়ে নিতে পারবো না, কারণ তোমাকে ডিভোর্স দেওয়ার কিছুদিন পরই আরেকটা বিয়ে করেছি। এখন আমার 2টা সন্তানও আছে। রাইসা ঈশানের কথা শুনে হাসতে হাসতে বলে, তোমার সাথে যদি সংসারটা টিকিয়েই রাখতে চাইতাম, তাহলে সেদিনই এ কথাগুলো বলতাম। সত্য বলতে আমি কখনোই চাইনি এমন নিজ মানসিকতার মানুষের সাথে সংসার করতে। আমি এখন অনেক ভালো আছি, তুমি এখন আসতে পারো, ধন্যবাদ। কথাটা শুনে ঈশান চৌধুরী মাথা নিচু করে বেরিয়ে যায়, আর রাইসা অবিরাম হাসতেই থাকে। আরও কয়েকদিন কেটে যায়। একদিন সকালে রাইসা কফি খেতে খেতে খবরে কাগজ পড়ছিল। হঠাৎ একটা পাতায় চোখ আটকে যায়। কাগজে ঈশান চৌধুরীর ছবি। হেডলাইনে বড় বড় অক্ষরে লেখা, 2 সন্তানের বাবা হওয়ার সত্ত্বেও পরকীয়া করতে গিয়ে ধরা পড়ল এই শহরের অন্যতম বিজনেসম্যান ঈশান চৌধুরী। রাইসা কাগজটা ছুঁড়ে ফেলে মনে মনে ভাবতে লাগলো, আসলে যে অন্যের সাথে যেমনটা করে তার সাথেও ঠিক তেমনটাই হয়। যে বাস্তবে যেমন, সে অন্যকে তেমনই ভাবে।